হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ভিনসেন্সের এপিসোড 7-এর শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড 7-এর শুরুতে দেখানো হয় যে ভিনসেন্ট পুরো পাটে শার্টে একেবারে মানে কোটের মধ্যে এন্ট্রি নেয়, আর সবাই তো হা করে তাকায় থাকে। ইভেন মানে যে জাজ সেও তো হা করেই তাকাই থাকে। আর চুইমিং তো মানে এখানে পুরো হা হয়ে যায় যে ভিনসেন্ট এর সাথে কেন। যখনই ভিনসেন্ট আসে তখনই চুমিংহি বলে যে আমরা এমন কোনো সাক্ষীকে নিতে পারি না যে সাক্ষী হচ্ছে বিপরীত পক্ষ উকিলের সাথে সরাসরি সম্পর্কিত, তাই এই সাক্ষী বাতিল করা হোক। বলার পরে এখানে আমাদের চায়ং বলে কি যে না, এই সাক্ষী একেবারে সরাসরি আমাদের কেসের সাথে জড়িত, আর এই সাক্ষী আমাদের কেসের যে লোক আছে তাদেরকে হামলা করছে। আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখনই চায়ং এর আগের এপিসোডে পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পরে ভিনসেন্টের সাথে কথা বলে, তখন চায়ং বলে যে আমাকে ফার্স্ট এড করো না। তখন ভিনসেন্ট এসে বলে যে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে আমাকে সাক্ষী হিসেবে নিয়ে যাও। তখন চায়ং বলো তোমাকে আমি কোনোভাবে সাক্ষী হিসেবে নিয়ে যেতে পারবো না, তুমি তো জানো কেসের সাথে সম্পর্ক থাকা লাগবে। তখন ভিনসেন্ট বলে যে হচ্ছে না, তুমি সাক্ষী হিসেবে নিয়ে যাও, আমি ওখানে গিয়ে মানে রেসলিং এর মধ্যে যাওয়ার পরে আমি ওখানে পাঞ্চ মারবো না পাঞ্চ খাবো সেটা আমার বিষয়, তুমি আগে সাক্ষীর ওখানে আমাকে নিয়ে যাও। তখন চায়ং এখানে একটা মাথায় আইডিয়া আসার পরে ভিনসেন্টকে বলে তোমার মনে আছে তুমি আমাকে বলছিলা যে আমি যে সময় যেটা বলবো তুমি সেই সময় সেটা শুনবা, তাই এখন আমার পালা, আমি যা বলবো তাই তুমি শুনবো। তখন ভিনসেন্ট বলে হ্যাঁ মনে আছে বলে একটুখানি সরে যাইতে থাকে, কিন্তু চায়ং তারা ধরে ফেলে। যাই হোক, এখান থেকে আবার সিন শিফট হয়ে কোর্টে আসে, যেখানে চুমিংহি আর জাজ দুজনের সাক্ষী না নেওয়ার জন্য মানে ভাবতে থাকে। আর তখন এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চায়াং আর ভিনসেন্ট যখন বসে বসে এই বিষয় নিয়ে আলোচনা করতেছিল, তখন চায়াং বলে যে ওরা যদি তাও তোমাকে সাক্ষী দিতে না দেয় তখন তুমি কি করবো। তখন ভিনসেন্ট বলে তখন আমাদের অন্য কিছু প্ল্যান করতে হবে যাতে আমার সাক্ষীরা বাধ্যতামূলক নেয়, তারা নিতে যাতে বাধ্য হয়। তখন এখানে সিন শিফট হলে আমাদের দেখানো হয় যে ভিনসেন্ট একটা বারে যায়, আর বারের ওখানে গিয়ে মানে সেই পরিমাণে মানে মটত খাওয়ার মতো অ্যাক্টিং করার পরে ওদের ওখানে যায়, যেখানে পুরো মানে যে বাবেল গ্রুপের যারা ফার্মাসিউটিক্যালের যারা আছে, মানে যে এই গ্রুপের সবাই মরতেছে, ওখানে গিয়ে মানে যারা ম্যানেজার ট্যানেজার ওরা সবাই বসে বসে ড্রিঙ্ক করে আর কথা বলে যে এরা সবাই ভিকটিমরা সবাই যা শুরু করছে সহ্য করা যায় না। তখন ভিনসেন্ট ওখানে গিয়ে গালাগালি শুরু করে মারামারি শুরু করে দেয়, ইচ্ছা করে মারামারি শুরু করে, কোট টোট রেখে একেবারে মারামারি, সে একটা মারামারি করে, মানে মারামারি করার পরে এখানে আবার সিন বর্তমানে আসার পরে এখানে জাজ বলে যে এরকম মারামারি করা তার জেলে গেছে, এখন সে কেন করছে। তখন ভিনসেন্ট বলে আমার কাছে একটা ফোন আছে, এই ফোনের মধ্যে সব কিছু আছে, এই ফোনটা হচ্ছে আমি যখন মারামারি করতেছিলাম তাদের সাথে তখন একটা ওখানেরই বাবেল গ্রুপের একটা এমপ্লয় পাইছে, ওই এমপ্লয় পাওয়ার পরে সেই এমপ্লয়টা ভালো মনের মানুষ ছিল বলে সে মনে করছে যে সে এটা আমাকে দিবে, মানে এটা পুরোটা সাজানো। তখন সবাই মানে চমিংয়ে বলে যে না, তারা মনে হয় ফোন থেকে ইনলিগাল ভাবে ফোনটা নিছে, পার্সোনাল ফোন ইনলিগাল ভাবে দেখছে, এটা তো একটা অপরাধ। তখন ভিনসেন্ট বলে যে না, সেই এমপ্লয়টা আমাকে দিছে যার কারণে আমি এই ফোনটা পাইছি, আর এই ফোনের চ্যাট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এই জিনিসটা পুরো ফেক করছে, আর তাদের এই সব কিছুর কারণ মানে এটা আর কি বলার পরে মানে এখন তো সবাই শক্ট হয়ে যায়। আর এখানে পাঁচটা দেখানো হয় যখন ভিনসেন্ট মারামারি করতেছিল, যখনই পুলিশ আসার পরে ভিনসেন্ট হাত উপরে করে, তারপরে পুলিশ যখনই হাত করার পরে ভিনসেন্ট মানে ফোনের উপর পা রেখে হাত করা পরানোর সাথে সাথে ফোনটা পিছনে পাঠিয়ে দেয়। আর এখানে আমাদের মিস্টার নাম এমপ্লয়ি সে যে দাঁড়াই ছিল সেই ফোনটা নিয়ে নেয়। সো মানে বুঝতেই পারতেছো সবকিছু সাজানো ছিল। তখন ভিনসেন্টকে সাক্ষী দিয়ে দেওয়া হয়, ভিনসেন্ট সাক্ষী দেয়, ফোনটা দেওয়ার পরে ফোনের সব কিছু দিয়ে জাজের কাছে দেওয়া হয়। তখন ভিনসেন্ট দাঁড়ায় বলে কি জাজ আমি আরেকটা জিনিস বলতে চাই। জাজ তখন বলে যে বলো। তখন ভিনসেন্ট বলে যে আমি বেরোনোর পরে এখানে যে ডক্টর আছে যে এখানে মিথ্যে সাক্ষী দিচ্ছে তারা আমি গিয়ে খুব মারবো। তখন জাজ বললো আপনি যদি এরকমভাবে আবার যদি হুমকি দেন তাহলে আপনার এখানে কোর্ট থেকে বের করে দেওয়া হবে। তখন এই চৌমিংহি এখানে বলে যে হচ্ছে আপনি এখানে কোনো পিএইচডি ডাক্তার ডিগ্রি পান নাই, কোনো কিছু পান নাই, না পেয়ে আপনি এরকমভাবে কিভাবে বলতে পারছেন যে বিএসডি মানে বাবেলের কারণে মানুষজন মরতেছে, মানে এগুলো কিভাবে আপনি বলতে পারতেছেন, যেহেতু যে ডাক্তার ডিগ্রি পাইছে সে যেহেতু মানা করতেছে, দক্ষ ডাক্তার ছাড়া বা কোনো ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ছাড়া আমরা আপনার কথা তো মেনে নিতে পারি না। তখনই এখানে চায়ং বলে যে ঠিক আছে আমাদের কাছে ডিগ্রি প্রাপ্ত ডাক্তার আছে, সাক্ষী ডাকা হোক, এই কথা বলে সবাই আবার পিছনে থাকে। আর এখানে চৌমিহি আর জাজ বলে যে চায়ং এই সাক্ষীগুলো আনতেছে কোথা থেকে, মানে পিছনে তখন দেখানো হয় যে এই মহিলাটাকে দেখানোর পরে তো যে ডাক্তার থেকে সেই ডাক্তার বললো ডার্লিং তুমি, তখন সবাই ডাক্তারের দিকে তাকায় কি ব্যাপার, এটা তার বউ। সো এখানে আবার পাঁচটা সিন দেখানো হয়।
যেখানে চায়ং বলে যে ডাক্তাররা যেগুলো বেআইনিভাবে করতেছে এগুলো তো আমরা জানি, আর বাকি লোকজন যে জানে না এগুলো তো জানানোর দরকার। তখন ভিনসেন্ট যে বলে যে ডাক্তারের সূত্র খুঁজতে হবে, যে ভালো ডিগ্রি প্রাপ্ত আর যে সাক্ষীগুলো দিবে। তখন চায়ং বলে সাক্ষীগুলো দিবে ডিগ্রি প্রাপ্ত তারা তো কোম্পানির মধ্যে খুঁজতে হবে। বলে না, কোম্পানির মধ্যে খুঁজলে তারা চাকরি হারানোর ভয়ে এটা স্বীকার করবে না, সো আমাদের কোম্পানির বাইরে খুঁজতে হবে। চায়ং তখন বলে বাইরে খুঁজে তো কঠিন হয়ে যাবে। তখন ভিনসেন্ট যে বলে যে হচ্ছে এমন একজন আছে যে ডাক্তারের থেকে বেশি ডিগ্রি প্রাপ্ত আর যার ডাক্তার নিজেও ভয় পায়। তখন চায়ং বলে সেটা কে? তখনই এখানে যে রেস্টুরেন্টের মহিলা থাকে সে বলে কি যে আরে বুঝতে পারতেছো না চায়ং, যার মন ভাঙলে তুমি শত্রু হয়ে যাবে, এটা এমন একজন। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভিনসেন্ট আর ডাক্তার যখন ডাক্তারের ওয়াইফ একসাথে যখন ছিল, মানে ডাক্তারের ওয়াইফ পেন্টিং দেখতে যায়, সেখানে ভিনসেন্ট এই পেন্টিংটা না তোমরা ভালো করে মনে রাখো, পেন্টিংটা পরে তোমরা দেখতে পারবা। এখানে ভিনসেন্ট আর ডাক্তারের বউ দুজনে মিলে কথা বলে, ভিনসেন্ট খুব কাছ থেকে গিয়ে ডাক্তারের বউর সাথে কথা বলে, পেন্টিংটা বর্ণনা করে, যেখানে কালার হিসেবে পেন্টিং বর্ণনা করে আমার কোনো লাভ নেই কারণ আমি ওটা মাথায়ও রাখি নাই। যাই হোক, তারপরে ডাক্তার বউকে হুট করে বলে যে আমিও জানি, মানে পেন্টিংটা মূলত হচ্ছে ন্যায়বাদীর পেন্টিংটা ন্যায় বোঝাচ্ছে। তখন ডাক্তারের বউকে ভিনসেন্ট বলে যে আমিও জানি আপনি একজন ন্যায়বাদী পাবলিক, আপনিও হচ্ছে এই যে বিএলএসডির কারণে যা হচ্ছে তার বিরুদ্ধে আপনি একটা ভালো ডকুমেন্ট লিখবেন। তখন ডাক্তারের বউ ভিনসেন্টের দিকে তাকায় বলে যে তুমি আমারে চিনো? তখন ভিনসেন্ট বলে যে হ্যাঁ আমি চিনি, আমি ভিনসেন্ট, আমি লয়ার। মানে তখন এখানে দেখানো হয় ভিনসেন্ট আর ডাক্তার বউ দুজনে মিলে কথা বলে। তখন ভিনসেন্ট ও ডাক্তারের ওয়াইফকে ডাক্তারের যতগুলো কালো টাকা আছে, যতগুলো লুকানো আছে, মানে বাবুল গ্রুপ থেকে তো কালো টাকা নিয়েই মিথ্যে কথা বলে, সব কালো টাকার একটা লিস্ট দেয়। তখন ডাক্তারের বউরা আবার হচ্ছে যে ফেক করতেছে, মানে ডাক্তারের বউকে চিট করতেছে, ওটারও ছবি দেয় কয়েকটা, মানে ডেটিং এর ছবি ডাক্তারের। এটা দেখার পরে তো ডাক্তারের বউ অনেক রেগে যায়, রেগে গিয়ে বলে কি যে আমি জানতাম সে লুকায় লুকায় আমাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করতেছে, আর হচ্ছে ওর যে এত টাকা আছে এটা তো আমি জানতাম না। তখন ভিনসেন্ট তাকে সরাসরি বলে যে আপনি ওর বিরুদ্ধে আমাদের জন্য কেসে বলেন। তখন ওই মহিলা বলে যে কেন, আমি কেন বলবো, যে আমার কি লাভ? তখন ভিনসেন্ট বলে আপনারই লাভ আছে, আপনি যদি ওর বিরুদ্ধে কেসে বলেন তাহলে ওর যত টাকা আছে সব টাকা আপনার হয়ে যাবে, আর আমরা আপনার করার জন্য আমরা এই কেসটা লড়বো, মানে আমাদের ল ফার্মটা এই কেসটা লড়াই করবে। তখন মহিলা রাজি হয়ে যায়, কিন্তু বলে আমার একটা শর্ত আছে। ভিনসেন্ট বলে হ্যাঁ শর্ত আমি শুনতে রাজি আছি, বলেন কি শর্ত? তখন বলে যে তুমি অপেরা শুনতে ভালোবাসো? ভিনসেন্ট বলে অপেরা শুনলে আমার জীবনে যা শান্তি লাগে। তখন বলে তাইলে আমাকে একদিন নিয়ে শুনতে হবে, আমারও শান্তি দিতে হবে। তখন ভিনসেন্ট রাজি হয়ে যায়। এখানে কোর্টে দেখানো হয় মহিলাটা এসে ভিনসেন্টের দিকে তো ভালো মতো তাকায়, তাকানোর পরে সব বলা শুরু করে। ইনফ্যাক্ট হচ্ছে যে ওর জামাই, মানে ওর বর আর হচ্ছে আরেকটা যে ডিরেক্টর আছে, মানে আরেকটা হসপিটালের ডিরেক্টর, ওদের দুজনের মাঝখানে এই জিনিসটা নিয়ে যে কথা আছে ওই কথার রেকর্ডও দিয়ে দেয়, যে হচ্ছে ওখানে ওর বর নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ বাবেল বিএলএসডির কারণে অনেকে মারা যাচ্ছে। তো তখন হচ্ছে চৈমিংহি বলে যে এটা না নেওয়া হোক, কারণ পার্সোনাল জিনিস এভাবে কোর্টের মধ্যে সে বলতে পারে না, আর কারোর পার্সোনাল জিনিস এভাবে সে নিয়ে আসতে পারে না, এটা বেআইনি। তখনই আমাদের চায়ং বলে যে না, সে এখানে তার বরের কাছ থেকে এই ভয়েস রেকর্ডটা নেয় নাই, ভয়েস রেকর্ডটা নিছে যার সাথে কথা হয়েছে ওই ডিরেক্টরের কাছ থেকে ভয়েস রেকর্ডটা নিছে। তখন ওই ডাক্তার মহিলাটা বলা যায় হ্যাঁ ওই ডিরেক্টর আমার ফ্রেন্ড লাগে, যার কারণে আমি তার কাছ থেকে ভয়েস রেকর্ড নিছি, আর সবকিছু মানে সবকিছুর একটা প্রুফ দিয়ে দেয়। প্রুফ দিয়ে দেওয়ার পর মানে পুরো কেসটা জিতে গেছে বলতে পারো। তখনই এখানে যে থাকে জাজ থেকে, সে বলে কি যে ডাক্তারকে ডাকা হোক আর সে তার সাক্ষীও আমাদের শোনা দরকার। তখনই ডাক্তার দৌড়ায় আসে, দৌড়ায় আসার পরে বলে কি যে ডার্লিং তুমি আমার সাথে কেন এরকম করতেছো, এই কথা বলে কি যে এই কোর্টের মধ্যে তুমি আমার সাথে এরকম করতে পারো না, এই কথা বলে। যখনই সাক্ষী বক্সে দাঁড়ায় তখনই যে মহিলাটা থাকে সে বলে যে হচ্ছে ও সরি তোমার জন্য একটা গিফট আছে, এই কথা বলে ব্যাগের থেকে একটা ড্রাগের বের করে, বলে কি যে এটা আমি তার ড্রয়ার থেকে বয়েছি, সে ড্রাগ নাই, আর এটা হচ্ছে পুরো আমি আগে ভাবতাম এটা লবণ কিন্তু এটা একটা ড্রাগ। তখন এখানে আমাদের যে চায়ং থাকে, চায়ং বলে যে হচ্ছে যে ডাক্তার সে হচ্ছে ড্রাগ নিচ্ছে, তার কাছ থেকে ড্রাগ পাওয়া গেছে, সো তার যে সাক্ষীটা আমাদের নাকচ করা হোক। মানে তখন তো মানে জাজ কিছু বলতেও পারবে না, কারণ হচ্ছে জাজ তো পুরো এখানে কট। তখন যে মহিলাটা থেকে সে বলে গিয়ে যে হচ্ছে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে তার হাত উঠাই দেখতে পারেন। তখনই মানে চুপ হয়ে যায়, আর এদিক দিয়ে তো জুনু পুরো একেবারে রাগের চোটে তাকায় থাকে ওই ডাক্তারের দিকে, যে তোর ড্রাগ নেওয়ার দরকার ছিল। চায়ং এখানে বলে যে আমার যে লোকটা হসপিটালে বন্ধু, মানে ওই যে মংকের যে ফ্রেন্ডটা, বলে যে আমার যে ভিকটিম হসপিটালে আছে আর যার হচ্ছে সাক্ষী নাকচ করা হয়েছে কারণ তার মধ্যে ড্রাগ পাওয়া গেছে, আমি নিশ্চিত যে তাদের দুজনের মাঝখানে মানে ডাক্তারেও যদি টেস্ট করা যায় তাহলে ডাক্তাররা তার মধ্যে সেম ড্রাগ পাওয়া যাবে। সো আমার মনে হয় যে ডাক্তারের কারণে আমার ভিকটিমের কাছ থেকে ড্রাগ পাওয়া গেছে, তা এটার জন্য আমার ওই ভিকটিমকে আবার হচ্ছে ডাকা হোক আর তার সাক্ষী নেওয়া হোক। তখন তো মানে পুরো চুপ হয়ে যায়, আর এদিক দিয়ে ডাক্তার দৌড়ে এসে ওর বউয়ের কাছে বলে যে তুমি আমার সাথে
এরকম কেন করতেছো। আর এখানে ওর বউ তো পুরো রেগে যায়, মানে ওর বউয়ের সাথে অনেক গালাগালি করে, দুইজনের মাঝখানে ঝগড়া হয়ে যায়, যা যেখানে কিছু বলবে কিন্তু জাজ কিছু বলতেই পারে না। ওর বউ পরে দে মাইট, মানে তোমরা দেখতে পারতেছো এখানে এই সিনটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও, সুকুন, সুকুন বুঝো, সুকুন, এই সিনটা অনেক সুন্দর ছিল। যাই হোক, জাস্ট যখনই বলে যে এই তারে থামান, তখন আরেকটা লোক থামাইতেছে, তারও চুল ধরে দে টান, মানে সে একটা সিন থাকে, তোমরা মিস করলা। যাই হোক, এটা দেখার পরে মানে পুরো কোর্ট তো পুরো ইয়ে হয়ে যায়। তখন ভিনসেন্ট চায়ং যখন বাইরে আসে, বাইরে আসার পরে তো মানে চায়ং এখানে খুব খুশি থাকে, বলো চলো আমি তোমাকে গিফট দিব, তুমি যা গিফট চাও তাই দিব। তখন ভিনসেন্ট বলে সত্যি, চায়ং বলে হ্যাঁ সত্যি। এখানে ভিনসেন্ট চায়ংকে নিয়ে বলে কি ঠিক আছে চলো আমার সাথে। আর এদিক দিয়ে দেখানো হয় যে ইয়ে থাকে, আমাদের যে চেয়ারম্যান থাকে, নকল চেয়ারম্যান আর আসল চেয়ারম্যান, জুনহো আর চেয়ারম্যান দুজনে মিলে কথা বলে। তখন জুনহো বলে ওই ভিনসেন্টকে আমি দেখছি, এর আগেও কোথাও দেখছি, ভিনসেন্ট তো মানে হচ্ছে আমার সাথে মনে হয় দেখা করছিল জিমে। তখন জুনহো বলে ও তার মানে ভিনসেন্ট জেনে গেছে তুমি নকল। চেয়ারম্যান তখন বলে যে হচ্ছে না আমি কোনো কিছু জানতেই দেয়নি, আমারও ঘাসও দিইনি। জুনহো বোঝা যায় যে ভিনসেন্ট তার মানে জেনে গেছে যে এই চেয়ারম্যানটা নকল। তখন জুনহো বলে যে সবাইকে ডাক দাও, যারা প্রেস আছে সবাই ডাক দিয়ে ক্ষমা চাও, সবার কাছে মাথা ঝুঁকায় ক্ষমা চাবা, ক্ষমা চেয়ে সব কিছু বলবাকে যে ঠিক আছে যারা ভিকটিম তাদেরকে আমরা টাকা দিতে রাজি আছি, সব কিছু করে ফেলো আর শর্ট আউট করে ফেলো, স্বীকার করে ফেলো যে যারা এর পিছনে দেয় আমরা দেখবো, এই জিনিসটা আমাদের ভুল হয়েছে, এরকম একটা স্বীকার করে তুমি একটা প্রেস দেখো, নাইলে হচ্ছে আমাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। আর যে বাবেলের যে টাওয়ারটা আমরা বানাতে চাইছিলাম ওই টাওয়ারের কি খবর। তখন চেয়ারম্যান বলে যে টাওয়ারে একটু সমস্যা হচ্ছে। জুনহো বলে আর কোনো রাগায়ও না, ওই টাওয়ারটা জানো তো আমরা যারা প্রসিকিউশন আছে যারা সবাই আছে তাদের জন্য আমরা টাওয়ারটা বানাচ্ছি, তো তুমি যদি এই টাওয়ারটার পিছনে ঠিক মতো কাজ না করো তাহলে কিন্তু তোমার খবর আছে, কথা বলে ওখান থেকে চলে আসে। আর এই তো চেয়ারম্যান পুরো দাঁড়ায় থেকে অবাক হয়ে। আর জুনহো এখানে এসে অনেক স্পিডে গাড়ি চালায় হচ্ছে সবাইকে বলে যে হচ্ছে জানো আজকে আমার কত টাকা ক্ষতি হয়েছে, 60 বিলিয়ন টাকার নাকি ক্ষতি হয়েছে। যাই হোক আমি জানি না 7-6 কত জানি বলছে, যাই হোক অনেক টাকার ক্ষতি হয়েছে, তোমরা ভেবে নাও অত টাকা শুনে তোমরা কি করবা। যাই হোক ভিনসেন্জো চলে আসে একেবারে চায়ংকে নিয়ে, বুড়ালোর যে স্যুট আছে মানে একেবারে ব্র্যান্ডের যে স্যুট, বুড়াল মানে একটা ব্র্যান্ড তোমরা নিশ্চিত জানো, ওই ব্র্যান্ডের স্যুট নিতে। আর চায়ং তো পুরো মানে ভিনসেন্জো বলে তুমি কটা স্যুট নিবা, তখন ভিনসেন্জো বলে বেশি না অল্প করে, আমি আজকে 10টা স্যুট নিতে চাই। তখন চায়ং পুরো চুপ হয়ে যায় যে বলি 10টা স্যুট, এক একটা স্যুট দিতে গেলে চায়ং ফকিন্নি হয়ে যাওয়া লাগবে। তখন চায়ং চুপচাপ বসে থাকে। তখন ভিনসেন্জো বলে বেশি হয়ে গেলো, তুমি যদি না দিতে পারো তাহলে আমি নিবো না। তখন চায়ং বলে না না নাও নাও। আর যে নাপ নিতেছিল সে বলে আপনার বডিটা এত পারফেক্ট, পুরো মেডিকেল মানে যে পুতুলগুলো থাকে পুতুলগুলোর শেপের মতো খুব পারফেক্ট। তখন ভিনসেন্ট বলে আমি 3 মিনিট পর্যন্ত নিঃশ্বাস আটকাতে পারি, তুমি চাইলে আমি 3 মিনিট নিঃশ্বাস আটকাইতে পারি। তখনই মানে নিঃশ্বাস আটকা আসে একেবারে মাপ নেই, সে একেবারে ভিনসেন্ট যেখানে একটা কোড ট্রাই করে আসে, চায়ং তো ঘুমে এসে প্রত্যেকবার মানে ওই ব্যাটা যে থাকে যে হচ্ছে মেজারমেন্ট নাই, সেই ব্যাটাই মানে তালি দিয়ে চায়ংকে উঠায়। মানে ভিনসেন্ট পরে লাস্টে গিয়ে দেখে কি চায়ং ওরে সুপার উপর শেষ, মানে 3 নাম্বারটা যখন স্যুট ট্রাই করে তখন ভিনসেন্ট একটা স্যুট নিয়ে ওখান থেকে চলে আসে। আর চায়ং বলে যে তুমি বাকিগুলো নিলে না, ভিনসেন্ট বলে না এখনের মতো একটাই ঠিক আছে। তখন চায়ং ভিনসেন্টকে একটা কলম গিফট করে, ওই কলমের মধ্যে ভিনসেন্টের নাম লেখা থাকে। তখন ভিনসেন্ট বলে এই কলমের যে ভিনসেন্টের নাম লেখা এই ফ্রন্টটা কেমন জানি, ফ্রন্টটা সুন্দর না। চায়ং বলে পছন্দ না হলে আমার দিয়ে দাও। ভিনসেন্ট তখন বলে যে না থাক সমস্যা নেই আমার দিছো, রেখে দেয়। তখনই দেখে যে স্যুট মানে মেজারমেন্ট নিছে ওই লোকটা ভিনসেন্টের দিকে খারাপ উদ্দেশ্যে তাকে আছে। ভিনসেন্ট বলে চলো এখান থেকে আগে যাই। এদিকে জুনহো, চুমিংহি আর যে সিও থাকে তাদের দুজনকে নিয়ে এসে গাড়ির মধ্যে বসে গাড়ির কাঁচ ভাঙার পরে বলে কি যে তো বের করার পরে কথা বলে জমিহিংরি বলে যে চায়ংকে তুমি সামলাও, চায়ংয়ের যা কিছু আছে সব কিছু করে না, ওরে পুরো দেউলিয়া করে দাও, আর ভিনসেন্টের ব্যাপারটা আমি দেখতেছি, আর প্রসিকিউশন অফিস লাগবে, প্রসিকিউশন অফিসটা আমি দেখতেছি। তখন জমিহিং বলে যে না না আমি দেখবো, আমি যেহেতু ভুল করছি আমাকে শুধরানোর একটা মাত্র সুযোগ দিন। তখন মানে জুনহো মানা করে, কিন্তু জমিহিং বলে যে না একটা মাত্র সুযোগ দিন, আমি সব কিছু ঠিক করে ফেলবো। তখন জুনহো 3 দিনের টাইম চাই, যে 3 দিনের মধ্যে ভিনসেন্ট চায়ংয়ের একটা কিছু করতে হবে, আর তার মধ্যে প্রসিকিউশন অফিসারও কিছু একটা করতে হবে। তখন জমিংহে ফেরত এসে ওর যে এমপ্লয়গুলো থাকে এমপ্লয়গুলোর উপর অনেক চিল্লায়। কি জমিংহে বলে যে চায়ং যা কিছু করে ওর আপস ডাউনস, কখন ঘুমায় কখন খাইতে যায় কোন কিছুতে অ্যালার্জি, সব কিছু আমি জানতে চাই, সব কিছু আমার জানাবো, হ্যান ত্যান সব কিছু বলে। তারপরে একটা লোকরে ফোন করে বলে কি যে বস দেখা করতে পারি। তখন এখানে প্রসিকিউশন অফিসের যে হেড থাকে তার সাথে জমিংহে দেখা করে, তাকে এখানে প্রস্তাব দেয়, বলে যে আমাদের সাথে চলে আসেন। আর হচ্ছে তখন প্রসিকিউশনের যে হেড থাকে সে অনেক চিল্লায় বলে কি যে হ্যাঁ হ্যাঁ তোমাদের সাহায্য পাবে, তোমরাই বা আমার সাহায্য কেন করবে। তখন বলে যে আপনারা চেয়ারম্যান বানাবে, বাবেলের লোক আমাকে চেয়ারম্যান বানাবে। তখন মানে অনেক চিল্লাচিল্লি করে জমিনের প্রস্তাব গ্রহণ না করে ওখান থেকে চলে যায়।
ভিনসেন্ট আর চায়ং যে ছেলেটা মানে মঙ্কের ফ্রেন্ড তাকে দেখতে আসে, আর এখানে গুমগা প্লাজার সবাই দেখতে আসে তাকে, সবাই এখানে খুব হাসি খুশি থাকে। তখনই ভিনসেন্ট যে বলে কালকে সকালবেলা একটা মিটিং করলে ভালো হতো, আপনাদের একটা ভালো নিউজ দেওয়া আছে, যে নিউজ শুনলে আপনারা সবাই খুশি হয়ে যাবেন গুমগা প্লাজা সম্পর্কে। সবাই তখনই বুঝতে পারে যে ভিনসেন্ট যে প্লাজা ছাড়ার কথা বলবে, তাই সবার মুখ তখনই কালো হয়ে যায়। তখনই চায়ং বলে যে, ও বললো যে আপনারা সবাই খুশি হয়ে যাবেন, তাহলে মুখ কালো করে কেন আছেন? তখন মানে সবাই বলে যে না না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। তখন বিশ্বনাথ বলে তাহলে কালকে সকালবেলা 11টার সময় আমরা মিটিংটা রাখি। তখন যে দম্পতি থাকে তারা বলে 11টার সময় তো আমরা বিজি আছি না, হ্যাঁ হ্যাঁ বিজি আছে, মানে কেউ আসতে চায় না আর কি। তখন ভিনসেন্টের ফোনে ওই লোকটার কল আসে যে হচ্ছে ওই যে প্লাজা ভাঙার দায়িত্বে আছে। তখন এখানে ওই লোকটা ভিনসেন্টকে ডেকে বলে কি চেয়ারম্যান সরাসরি অর্ডার দিছে গিমগা প্লাজা ভাঙার জন্য, আমি আর এটা আটকাইতে পারবো না, সর্বোচ্চ আর 1 সপ্তাহ আটকাইতে পারবো, এর থেকে বেশি আমি আটকাইতে পারবো না, এইসব কথা বলে। তখন ভিনসেন্ট ওখানে টেনশনে পড়ে যায়। বাসায় আসার সময় যখনই প্লাজার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসে, তখনই দেখে কি যে একটা রুম থেকে শব্দ আসতেছে, অনেক হাসি খুশি শব্দ আসতেছে। পরে একটু ভৌতিক ভৌতিক এখন তখন ভিনসেন্ট ভিতরে যায়, ভিতরে যাওয়ার পরে ওখানে দেখে কি মানে এটা এটা দেখে কে না ভয় পাবে, যাই হোক এটা দেখে ভিনসেন্ট তো অনেক ভয় পেয়ে যায়, নেই 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 পিছনে সত্যি থাকে। তখন এই ছেলেটা বলে যে আমি মানে এই ছেলেটা হচ্ছে যে যেই মহিলাটা রান্না, যাই হোক ভিনসেন্ট যখন অনেক ভয় পায় তখন ওই ছেলেটা বলে আমি এখানে লাইভ স্ট্রিমিং করতেছি, আর আমার একটা ইয়ে আছে, ভিডিও বানাইতে ভালো লাগে, তাই আমি এখানে ইউটিউবে ভিডিও দিতেছি, এই কথা বলে। তখন ভিনসেন্ট ঠান্ডা হয়। বাসায় আসার পরে এখানে ভিনসেন্ট যখন সব কিছু নিয়ে ভাবতে থাকে যে প্লাজার কি করা যায়, তখন এখানে আমাদের মিস্টার চো ফোন দেয়। মিস্টার চো ফোন দেওয়ার পরে ভিনসেন্ট তাকে বলে যে হচ্ছে ওই লোকটা আসছে। তখন মিস্টার চো বলে যে হ্যাঁ ওই লোকটা চলে আসছে, আজকে ফ্লাইট থেকে নামছে এখন। তখন ভিনসেন্ট বলে তাহলে এখনই পাঠাও, আমি দেখবো। তখনই ভিনসেন্ট আর ওই লোক মানে এই লোকটা হচ্ছে মূলত একটা প্রফেসর। এই প্রফেসরটা হচ্ছে বিল্ডিং নিয়ে অনেক বেশি মানে অভিজ্ঞ, আর সে বলতে পারে যে বিল্ডিং এর কতটুকু খোদাই করলে বিল্ডিংটা ভাঙতে পারবে। মানে স্বর্ণ বের করার জন্য ওরা মূলত ভাবতেছে বিল্ডিংটাকে ড্রিল করবে, কিন্তু একটুখানি ড্রিল করার পরে যদি বিল্ডিংটা ভেঙে যায় তাহলে তো আরো হবে না। আর পুরো বিমগুলোর অবস্থা, বিল্ডিং এ যদি সেরকম সামর্থ্য থাকে হয়তো বলে বিমগুলো ভেঙেও যেতে পারে, আবার নাও বাইতে, মানে এটা আর কি জানার জন্য প্রফেসরকে ডাকা। আর এদিক দিয়ে এটা জানার জন্য এখানে যে মিস্টার চো থাকে, মিস্টার চো যে মঙ্ক থাকে, মঙ্কদের বাইরে ডেকে মঙ্কদেরকে মানে আর কি ব্যস্ত রাখার চেষ্টা করে, নিজের কোশ্চেন দেয়। মঙ্করা বলে কি কোশ্চেন আপনার? তখন বলে যে হচ্ছে মেয়েরা চার্চ যাওয়া ছেলেদেরকে পছন্দ করে, তাহলে যারা মঙ্ক হয় তাদেরকে কেন মেয়েরা ভালোবাসে না? প্রফেসর পুরো না বলে দেয়, বলে কি যে না প্লাজার অবস্থা খুবই খারাপ, এটা যদি একটুখানি 3 সেন্টিমিটারও খোদাই করা হয় তাও প্লাজার সবকিছু ভেঙে যাবে, মানে অনেক অবস্থা খারাপ। ভিনসেন্ট যেখানেও হতাশ হয়ে যায়। জুনহো আর ওর ছোট ভাই দুজনে ওর মৃত বাবার পূজা করে, পূজা করার পরে এখানে দুজনে একসাথে বসার পরে মদ খায়। মদ খাওয়ার পরে এখানে যে জুনহো থাকে ওর ছোট ভাইয়ের দিকে তাকায়, বলে যে কালকে তোমার অনেক বড় কাজ আছে। তখন ওর যে ছোট ভাই থাকে সে বলে যে হচ্ছে আমার একটা কোশ্চেন আছে ভাইয়া, বাবার সাথে যে কাজটা করছো, আমি যদি তোমার মতো তুমি যেরকম চিন্তা করো সেরকম কাজ যদি আমি না করতে পারি, তাহলে কি তুমি আমার অবস্থা আমার বাবার মতো করে ফেলবা? তখন জুনহো পুরো অবাক হয়ে যায়। মানে এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওর বাবা যখন অসুস্থ ছিল, মানে জুনহো আর জ্যাং দুজনের বাবা যখন অসুস্থ ছিল, তখন হচ্ছে জুনহো ভিতরে যে ওর বাপরে বলে যে হচ্ছে আপনি আমারে বলছিলেন যে বড় কিছু করতে চাইলে, বড় বিজনেসম্যান হলে এমন একটা জীবন কাহিনী বানাও যেটা একটা ডকুমেন্টারিতে শেষ হবে না। এই কথা বলার পর ওর বাবার দিকে তাকানোর পরে তখন এখানে ডাক্তার এসে ওর বাবার যে ইঞ্জেকশনের মধ্যে বিষ ঢুকায় দেয়, আর ওর বাপ তো এই দুনিয়া থেকে চলে যায়। তখনই বাইরে এসে ওর যে ছোট ভাই থাকে, ছোট ভাইরা বলে যে ভিতরে আসো, বাবা মারা গেছে। তখন মানে এখানে জুনহু প্রেজেন্টে এই কথা শুনে তো মানে পুরো অবাক হয়ে যায়। তখন বলে যে আমি তোমার অনেক বোকা ভাবতাম, তুমি অতটাও বোকা না। এই কথা বলে বলে কি যে তোমার চোখ দুটো দেখলে আমার বাবার কথা মনে করে, এই কথা বলে কাঁটা চামচ একেবারে ওর চোখের সামনে ধরে। কিন্তু যখন ছোট ভাই বলে যে আমার আসলে ঘুমাই না, তো এই জন্য আমার চোখের এই অবস্থা, এ কথা বলে চুপ হয়ে যায়। সিন শিফট হলে দেখানো হয় মিস্টার চো আর ভিনসেন্ট যে দুজনে মিলে কথা বলার পরে মিস্টার চো বলে তাহলে এখন কি করবো? ভিনসেন্ট যে তখন বলে যে আমার কাছে আরেকটা প্ল্যান আছে। আর এখানে সকালবেলা দেখানো হয় সবাই এখানে আনমনে থাকে যে 11টার সময় ভিনসেন্ট মিটিং রাখছে, আমরা কি করব। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 4 দিন আগে যখন ওই ভিখারিটা আসছিল, ভিখারিটা এসে বলে যে হচ্ছে তোমাদের এখানে বিল্ডিং এর নিচে অনেকগুলো সোনা লুকানো আছে। তখন সবাই বলে হ্যাঁ এসব মিথ্যে কথা, হাসে উসা উড়াই দেয়। কিন্তু তখনই ভিখারি যেটা একটা ছবি বের করে, ছবিটা সবাই দেখে, দেখার পরে তো পুরো অবাক হয়ে যায়। অবাক হয়ে যাওয়ার পরে এখানে যে এই পিয়ানো গার্লটা থাকে এ তখন বলে যে না এগুলো হয়তো বা মিথ্যে স্টুডিও থেকে। সবাই বলে হ্যাঁ হ্যাঁ মিথ্যে হইতে পারে, কিন্তু সবাই মনে মনে ঠিকই বিশ্বাস করে, মানে কেউ কারোর প্রকাশ করে না, কিন্তু ঠিকই দুজনে সবাই বিশ্বাস করে। আর তারপর ওই ভিখারি চলে যাওয়ার পরে তো মানে সবাই পুরো চুপ হয়ে যায়, এই জন্য সবাই এত টেনশনে আছে। সকালবেলা ভিনসেন্ট যা চায় নিউজে দেখে যে হচ্ছে মানে যে ডিরেক্টর থাকে চেয়ারম্যান সবার সামনে মাপ চায় আর বলে যে আমাদের কোম্পানি এই কাজ
করছে, আমরা এই জিনিসটাকে খেয়াল রাখবো, এরকম মানে মানে যেটা আর কি জন্য বলছিল ওটাই করে। আর এখানে ভিনসেন্ট আর চায়ং এখানে তো হুট করে ফোনের মধ্যে নিউজ পড়ে যে হচ্ছে চুমিংহি প্রসিকিউটর যে থাকে তাকে কেনার চেষ্টা করছে, হেড প্রসিকিউটরটা, কিন্তু চুমিংহি কিনতে পারে না। তখনই দেখা 11টা বেজে গেছে, তাই সবাই কথা বলার জন্য মিটিং করার জন্য চলে আসে। এখানে ভিনসেন্ট নিজের কথাটা বলে যে পাশে একটা প্লাজা কিনতেছে, ওখানে আপনারা যাবেন, কিন্তু সবাই তখন চুপ করে থাকে। তখন এই যে গুন্ডাগুলো আসার পরে বলে কি তোমরা সবাই চলে যাচ্ছ, চলে যাওয়ার আগে কাগজে একটা টিপসই দিয়ে যাবা। সবাই তখন বলে আমরা কেউ যাচ্ছে না, আমরা এই প্লাজাকে ভালোবাসি, আমরা এখানেই থাকবো। তখন ভিনসেন্ট পুরো অবাক হয়ে যায়, আর যে লোকটা থাকে ও অবাক হয়ে যায়। মানে সবাই তখন বলে যে না, আমরা এখান থেকে কেউ যাবো না, আমরা এখানেই থাকবো, হ্যান ত্যান ভাতার ফ্যান বলে। আর এখানে যে ইয়ে থাকে মানে যে ডন থাকে ও তো অনেক রেগে যায়, রেগে গিয়ে বাইরে গিয়ে অনেক রাগারাগি করে। আর ভিনসেন্ট যে এই জায়গায় এসে অনেক রেগে যায়, ভিনসেন্ট যে জায়গায় তখন চায়ং আর মিস্টার নাম দুজনে মিলে ভিনসেন্টকে দেখতে থাকে। তখন চায়ং নামকে বলে যে তুমি রেগে গেলে তোমাকে কেমন দেখায় দেখি। তখন মিস্টার নাম এরকম একটা ফেস করে, চায়ং বলে জোকার লাগতেছো, বাদ দাও। তখনই চায়ংকে কয়েকটা পুলিশ অফিসার এসে ধরে নিয়ে চলে যায়। তখন সবাই বলে যে এই যে আপনার কাছে এই প্রমাণ আছে, মানে আমাদের সব কাছে এই প্রমাণ আছে, চায়ংকে গ্রেফতার করা হলো কারণ ঘুষ নিছে, হ্যান নিছে, ত্যান নিছে, এগুলো। তখন তো মানে পুরো চায়ং আর ভিনসেন্ট দুজনে অবাক হয়ে যায়। ভিনসেন্ট আর চায়ং যখন এখানে দাঁড়ায় থাকে তখন চায়ং ভিনসেন্টকে বলে আমাকে তুমি বের করবা। ভিনসেন্ট বলে যে না, এখন বের করা তো সহজ না। তখন বলে যে মাফিয়ার লয়ার আমরা অবশ্যই বের করে ফেলবে। ভিনসেন্ট পুরো অবাক হয়ে যায়, বলে কি যে তোমার এইসব কি বলছে, আমি মাফিয়া না, হ্যান না ত্যান না। তখন চায়ন ভিনসেন্টকে জড়ায় ধরে সুন্দর করে বলে কি যে আমি জানি তুমি মাফিয়া, তুমি আমার সাথে কাহিনী করো না, আমি সবকিছু জানি, তুমি কথায় কথায় মাফিয়াদের মতো কাজ করো, তারপর সবকিছু মাফিয়াদের মতো করো, আর তা তুমি মাফিয়ার লয়ার হবে না তা কি হবে। তাহলে আমি চাই তুমি এটা নিজের মতো করে সলভ করবো, আর যতক্ষণ না সলভ করতে পারো ততক্ষণ তোমার ফেস আমাকে দেখাবা না, আমি গেলাম ঘুমাতে। এই কথা বলে যায় অংশ করে। ভিনসেন্ট তো হা করে তাকায় দেখে, আয় হ্যাঁ কি করলো, মানে তখনই ভিনসেন্ট এখানে চমিংহিকে ফলো করতে করতে আসার পরে আবার মনে করে যায় চায়ং বলছিল যে চমিংহি প্রসিকিউটররা কেনার চেষ্টা করছে। এটা ভিনসেন্ট ভাবতে থাকে। ভিনসেন্ট চৌমিংহের কাছে গিয়ে একটা ডিল রাখে যে চায়ংকে ছেড়ে দেওয়ার বদলে প্রসিকিউটর যে চিফ প্রসিকিউটর তারে ভিনসেন্ট ও চৌমিংহিকে কিনে দিবে। তখন তো চৌমিংহ পুরো অবাক হয়ে যায় যে হচ্ছে এটা কিভাবে হইতে পারে, হ্যান ত্যান। তখন ভিনসেন্ট বলে আমার উপর বিশ্বাস নেই, তুমি বিশ্বাস করে দেখো, একটা কন্ট্যাক্ট পেপারও নিয়ে আসে যে এই পেপারে তুমি সাইন করে দিবা। চৌমিংহ প্রথমে বিশ্বাস করে না, কিন্তু পরের দিন সকালবেলা দেখা যায় যে ভিনসেন্ট যায় হচ্ছে ওই চিফ যে প্রসিকিউটর তার কাছে, সেখানে একটা মানে ফুটবল মাঠে বসে বসে ফুটবল দেখে, আর তার ছেলেকে চিয়ার আপ করে যে হ্যাঁ হ্যাঁ তার ছেলে খুবই বাজে খেলে, মানে খেলতেই পারে না। তাও এখানে ভিনসেন্ট তার পাশে এসে বসে, মানে প্রসিকিউটরের পাশে। আসার পরে বলে কি যে হচ্ছে আমি চৌমিংহির তরফ থেকে আসছি, আপনি চৌমিংহির অফারটা অ্যাকসেপ্ট করে নেন। তখন প্রসিকিউটর বলে কি যে না না, আমি অফার অ্যাকসেপ্ট করবো না, এখনই এখান থেকে চলে যাও, চিল্লাপাল্লা করে। তখন বলে যে আমি আপনাকে এমন একটা জিনিস দিব যেই জিনিস পাইলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তখন প্রসিকিউটর বলে কি দিবা। তখন এখানে দেখানো হয় যে ইতালির বিখ্যাত যে কোর্স থাকে সে কোর্স এখানে আসার পরে হচ্ছে যে লোকটা থাকে প্রসিকিউটরের ছেলে, ওই ছেলেটারে হচ্ছে বলে কি যে ভিনসেন্টের দিকে তাকে বলে 21 নম্বর ছেলে। তখন বলে হ্যাঁ। আর যে প্রসিকিউটর থাকে সে তো পুরো অবাক হয়ে যায়, আল্লাহ আমার ছেলের ইয়ে করছে, তাও এত বড় কোর্স, সবাই পুরো হাওয়া হয়ে যায় তার কাছে আসে। তখন ওই কোর্স বলে মানে যে ইটালির লোক, সে বলে যে হচ্ছে আচ্ছা এই ছেলে তো অনেক বাজে খেলে, এখানে ইতালি ভাষায় বলে ভিনসেন্টকে যে অনেক বাজে খেলে এই ছেলেটা, তাও তুমি এই ছেলেটারে মানে নিতে বলতেছো, এই ছেলেটারে হেড বানাইতে বলতেছো। তখন ভিনসেন্ট বলে হ্যাঁ আমি জানি বাজে খেলে, কিন্তু তাও আপনি হেড বানাই নেন আমার জন্য। তখন দেখেন যে প্রসিকিউটর সে তো বুঝে না কি কথোপকথন হয়েছে, শুধু বুঝে যে ভিনসেন্ট তাকে রাজি করে ফেলছে। এটা বুঝার পরে তো চিফ প্রসিকিউটর ভিনসেন্ট হ্যান্ডশেক করে বলে কি হ্যাঁ রাজি রাজি, চৌমিংহি যা বলবে তাই করবো তাই করবো, এ কথা বলে মানে ওর ছেলে তো ইয়ে হয়ে গেছে। আর তখনই চৌমিংহিকে ওই প্রসিকিউটর ফোন দেওয়ার পরে চৌমিংহি তো খুশি হয়ে যায়। আর এদিক দিয়ে চায়ংকে ছেড়ে দেয়। চায়ং যখন এই জেল থেকে ছাড়া পায় তখনই এসে ভিনসেন্টের সাথে দেখা করে, মানে খুব খুশি থাকে চায়ং, এত খুশি থাকে বলার মতো না। এবার চায়ং বলে যে তুমি কি এমন করছো যে ও ছেড়ে দিছে। তখন ভিনসেন্ট বলে সবকিছু খুলে বলে। চায়ং শোনার পরে প্রথমে একটু রাগ করে, কিন্তু এটা নাটক করে। পরে চায়ং অনেক খুশি হয়ে যায়, খুশি হয়ে যাওয়ার পর বলে কি ঠিক আছে যা করছো ভালো কাজ করছো, চলো এখন এখান থেকে যাই। এখান থেকে সিন শিফট হলো, দেখানো হয় যে এই যে মাফিয়ার লোকগুলো আছে এরা সবাই হচ্ছে প্রস্তুতি নেয় যে আমরা শুধুমাত্র রেড জ্যাকেট পরা যে লোকগুলো আছে তাদেরকে মারবো, তাছাড়া আর কাউকে মারবো না, এটাই হচ্ছে উপর থেকে খবর আসছে। মানে ভিনসেন্ট যে এখানে যে মানে হেড আছে যে আর কি ভাঙতে চায়, তারে ফোন দিয়ে বলছে যে তুমি তোমার যে মাফিয়াগুলো আছে মানে যেই ডনগুলো আছে তাদেরকে বলো যে আমাদের যে প্লাজা আছে প্লাজার উপরে হামলা করতে, শুধুমাত্র রেড জ্যাকেট পরা লোকদের কি মারতে, আর কাউকে না মারতে। তখন তো ওরা বলে কি আচ্ছা ঠিক আছে। আর এদিক দিয়ে দেখানো হয় মিস্টার চো সবাইকে গাড়িতে তুলতেছে যে হচ্ছে মানে সাজায় নিয়ে যাবে যাতে তারা রেড জ্যাকেট পরা লোকদেরই মানে এই রেড জ্যাকেট পরা লোকদেরকে গাড়িতে তোলার পর বলে মানে প্লাজার দিকে সবাই রওনা দিয়ে দেয়।
এদিক দিয়ে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভিনসেন্ট যে এসব কিছু সেট করার পরে সোজা হচ্ছে যে ওই ছেলের কাছ থেকে যে লাইভ স্ট্রিমিং করে ওরে গিয়ে টাকা দিয়ে বলে যে হচ্ছে তুমি হচ্ছে এগুলো সব লাইভ ভিডিও করে দেখাবা। তখন ওই ছেলেটা রাজি হয়ে যায়। আর এদিক দিয়ে আজকে হচ্ছে মানে প্রেজেন্টে এই মহিলাটার বার্থডে, যার কারণে পুরো গান টান গায়, সবাই আনন্দ টানন্দ করে। তখনই যখন গুন্ডারা গাড়ি থেকে নামে তখন এই যে বেচারা রেড জ্যাকেট পরা ছিল, আর যারা গাড়িতে করে রেড জ্যাকেট পরে আসতেছিল তাদের মধ্যে একজন ইনফেকশন আলা লোকদের সাথে দেখা করছিল, যার কারণে ওরা সবাই মিলে গাড়ি ঘোড়ায় টেস্ট করতে চলে যায় যে ইনফেকশন মানে ইনফেকশন কারোর মধ্যে ছড়াইছে কিনা, এই জন্য গাড়ি ঘোড়ায় টেস্ট করতে চলে যায়। ওরা আর এদিকে আসে না। আর এদিক দিয়ে দেখানো হয় এর লাল জ্যাকেট পরার কারণে সবাই মিলে এর মারা শুরু করে। তখন এই ছেলেটা দৌড়ায় গিয়ে ওর মাকে খবর দেয়, খবর দেওয়ার পর ওরা সবাই নিচে আসে। আর এখানে সেই একটা ফাইট হয়, সবাই যে যার মতো ফাইট করতে থাকে, ফাইট করতে থাকে, ফাইট করে ভিনসেন্ট চায়ং আসে। তখন এখানে গাড়িতে মশার যে ধোঁয়া দেওয়া হয় ধোঁয়া দেয়। আর তখনই চোইকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে ভিনসেন্ট বলে যেরকম হচ্ছিল, যেরকম চাইছিলাম সেরকমই মনে হচ্ছে, অনেক হই হুল্লার শব্দ পাচ্ছে, এখনো ধোঁয়া। তখন মিস্টার চো বলে যে হচ্ছে কই না তো, তারা তো সবাই গাড়ি ঘোড়া ক্লিনিকে চলে গেছে, কারণ তাদের মধ্যে ইনফেকশন নিয়ে আছে কিনা ওটা দেখতে। তখন ভিনসেন্ট চো বলে তাহলে এখানে কেরা লড়াই করতেছে। তখন এই ধোঁয়া সরে আর ইরা দুজনে জাস্ট সো এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট এপিসোডে। প্লিজ সাবস্ক্রাইব, ডু সাবস্ক্রাইব, ওকে, বাই বাই।